আসসালামু আলাইকুম। টিচিং রুমের সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের গণিত বিষয়ের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে তার ২ নাম্বার কাজ নিয়ে আলোচনা করব। তোমাদের মূল্যায়ন নির্দেশিকায় কিন্তু ২ নাম্বার কাজ কি হবে সেটা দেওয়া আছে। ২ নাম্বার কাজটি হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের উত্তর। মানে প্রশ্নটাও তোমাকে তৈরি করতে হবে, উত্তরটাও তোমাকেই করতে হবে। তার মানে এটার কাজটা কিরকম আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কাজটা হচ্ছে এমন যে তোমার ক্লাসের যে শিক্ষক আছে তিনি কি করবেন, তিনি তোমাদেরকে বলবেন যে তোমরা এক একজন এক একটা প্রশ্ন তৈরি করো এবং সেটার উত্তরও তৈরি করো। উত্তর তৈরি করে প্রশ্ন তৈরি করে সেগুলো জমা দিবা, বক্সের মধ্যে জমা দিবা অথবা শিক্ষকের সামনে জমা দিবা। জমা দেওয়ার পরে তারপরে কি হবে, প্রশ্নগুলো একটা বক্সে, উত্তরটা আর একটা বক্সে। তো যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে র্যান্ডমলি তখন শিক্ষক লটারির মাধ্যমে বলবে যে এক একটা গ্রুপকে বা এক একজনকে এসে বলবে যে তুমি এখান থেকে তোমার প্রশ্নটি তুলে নাও। তখন কি করতে হবে, র্যান্ডমলি দেখা যাচ্ছে তুমি যে প্রশ্নটা তৈরি করেছো এটা পড়বে তোমার ফ্রেন্ডের কাছে, আর তোমার ফ্রেন্ড যেটা তৈরি করেছে ওটা পড়বে তোমার কাছে। যাই হোক, বাই দ্য ওয়ে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটাতে কিন্তু একটা বিশাল ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হলো কি, যে তুমি যে প্রশ্নটা তৈরি করবে ওই প্রশ্নটা অবশ্যই তোমার নাম লেখা থাকবে, তোমার মানে ক্লাসের যে রোল সেটা লেখা থাকবে। ইট মিনস তোমার ইনফরমেশন থাকবে। তখন শিক্ষক ওইটা দেখে বুঝবে যে আসলে আলটিমেটলি এই কোশ্চেনটা তুমি তৈরি করেছো, আর তোমার কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে তুমি ত্রিভুজ পাবে। ঠিক আছে বিষয়টা? তো স্ট্যান্ডার্ড হওয়ার জন্য কি কি ফলো করতে হবে সেটা আমি বলছি। এখানে কিন্তু মূল্যায়ন নির্দেশিকায় দেওয়া আছে যে তোমার কোশ্চেন তখনই, এইখানে প্রপার ওয়েতে দেওয়া নেই। যাই হোক, বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের এই কোশ্চেনটির মধ্যে তোমার টোটাল 6.1 থেকে শুরু করে, এই যে এখানে দেখো লেখা আছে 6.1 থেকে শুরু করে 6.7 পর্যন্ত যেই প্রবলেমগুলো আছে ওইগুলোকে ইনক্লুড করতে হবে। যাই হোক, বাই দ্য ওয়ে তো আমি একটা কোশ্চেন তৈরি করেছি এখানে, এবং এখানে চারটা, ওই একটা কোশ্চেন আন্ডারে চারটা কোশ্চেন আমি আলাদা দিয়েছি, যাতে ওই এক একটা কোশ্চেনের যখন তোমরা অ্যান্সার করবে বা এক একটা কোশ্চেন যখন তোমরা করবে ওই কোশ্চেনগুলো তোমার যারা করবে টিচাররা, যেই টিচাররা দেখবে তারা বুঝতে পারবে যে না তুমি স্ট্যান্ডার্ড মেনটেন করেছো, এবং তখন কিন্তু তুমি ত্রিভুজ পাবে। যেমন কোশ্চেনটা ছিল এরকম: স্কুলের বিজয় দিবস উপলক্ষে দেওয়াল রং করা হবে, তাই পূর্ব দিকের দেওয়ালগুলোর দৈর্ঘ্য এবং উচ্চতা পরিমাপ করা হলো। দেখা গেল একটি দেওয়ালের দৈর্ঘ্য 12 ফুট এবং দেওয়ালের উচ্চতা দৈর্ঘ্যের 2/3। ত্রিভুজ আকৃতির স্মৃতিসৌধ আঁকা হবে, যার উচ্চতা ক, দেওয়ালের উচ্চতা হবে 2 ফুট কম এবং দৈর্ঘ্য খ, দেওয়ালের উচ্চতা মানে দৈর্ঘ্য হতে 4 ফুট কম। এখন 1 নম্বর প্রশ্নটি হচ্ছে স্মৃতিসৌধের উচ্চতা ও দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রিড পদ্ধতিতে স্মৃতিসৌধের আপাত ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে স্মৃতিসৌধের প্রকৃত ক্ষেত্র মানে ক্ষেত্রফল কোন পদ্ধতিতে নির্ণয় করা সহজ, গাণিতিক যুক্তি দেখাও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফলের মৌলিক উৎপাদকগুলো ট্রি আকারে দেখাও এবং উৎপাদকগুলোর প্রচুরক নির্ণয় করো। যাই হোক, আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি যে আমরা কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেনগুলো করেছি। সো এইভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন তুমি করতে পারলে তুমি কিন্তু ত্রিভুজ পাবে। যাই হোক, এখন আমরা সলিউশনে যাব। তাহলে চলো প্রথমত আমরা দেখব যে কাজগুলো কি বলা হয়েছে। তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়েছে স্কুলে বিজয় দিবস উপলক্ষে দেওয়াল রং করা হবে, মানে তোমাদের স্কুলের যে দেয়ালটি আছে সেটা রং করা হবে। তাই পূর্ব দিকের দেয়ালগুলোর দৈর্ঘ্য ও উচ্চতা পরিমাপ করা হলো। পূর্ব দিকের, তারপর বলা হলো যে দেখা গেল একটি দেওয়ালের দৈর্ঘ্য 12 ফুট এবং দেওয়ালের উচ্চতা দৈর্ঘ্যের 2/3। ত্রিভুজ আকৃতির স্মৃতিসৌধ আঁকা হবে, যার উচ্চতা ক দেওয়ালের উচ্চতা হবে 2 ফুট কম এবং দৈর্ঘ্য খ দেওয়ালের দৈর্ঘ্য হবে 4 ফুট কম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমত বিষয়টা বুঝতে হবে। অর্থাৎ আমাদের এই কাজটা করলে আমরা যে ত্রিভুজ পাবো, ত্রিভুজ পাওয়ার জন্য আমি কিন্তু কোনো রকম একটা কাজ করে দিলে হবে না, কারণ এটার নামই কিন্তু ছিল যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। মানে দ্বিতীয় যে কাজটা আছে এই কাজটা তোমাদের নিজেদের কি করতে হবে, মানে তুমি প্রশ্ন তৈরি করবা আবার তুমি উত্তর দিবা, কিন্তু তোমাকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো ফলো যদি তুমি না করো তাহলে কিন্তু তোমাকে ত্রিভুজ দিবে না। তাহলে ত্রিভুজ পাওয়ার জন্য ওই নিয়মগুলো ফলো করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার ক নম্বর প্রশ্ন বা 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে স্মৃতিসৌধের উচ্চতা ও দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে কি বলা হয়েছে যে দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ফুট। শিক্ষার্থী বন্ধুরা, এই দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, অর্থাৎ আমরা যে প্রশ্নটা তৈরি করেছি ওই প্রশ্নে লেখা ছিল যে দেওয়ালের দৈর্ঘ্য 12 ফুট, দেওয়ালের উচ্চতা হবে 3/2 এর ইনটু দেওয়ালের দৈর্ঘ্য, অর্থাৎ দেওয়ালের দৈর্ঘ্যের 2/3। তার মানে
দেওয়ালের যেটা দৈর্ঘ্য আছে তার 3/2 হচ্ছে আমার দেওয়ালের উচ্চতা। তাহলে যদি হয় তাহলে আমরা 3/2 কিন্তু দেওয়ালের দৈর্ঘ্য আছে 12, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 ফুট। তো আমরা কিন্তু দেওয়ালের উচ্চতা 8 ফুট পেয়ে গেলাম। এবার তাহলে আমরা দেখব যে তাহলে স্মৃতিসৌধের দৈর্ঘ্য কি এবং উচ্চতা কি, কারণ আমাদের মেইনলি বের করতে কি বলেছে কোশ্চেনে, যে স্মৃতিসৌধের উচ্চতা কি এবং স্মৃতিসৌধের দৈর্ঘ্য কি। তাহলে প্রথমত আমরা স্মৃতিসৌধের দৈর্ঘ্যটা দেখি। দৈর্ঘ্যটাকে খ দিয়ে প্রকাশ করতে বলা হলো এই কোশ্চেনে। এখন যে প্রশ্নটা হতে পারে যে স্যার এই যে প্রশ্নটা আপনি বলছেন এই প্রশ্নটা কি আমাদেরকে বোর্ড থেকে দিবে নাকি আমাকে তৈরি করতে হবে? তোমাকে তৈরি করতে হবে। অর্থাৎ তোমার এখানে কোশ্চেনটাই হচ্ছে মানে কাজটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন আমাদের উত্তর, কিন্তু সেখানে একটা ক্রাইটেরিয়া আছে যে তোমার প্রশ্নের মধ্যে যেই যে জিনিসগুলা দিলে তুমি ত্রিভুজ পাবা ওই জিনিসগুলো দিতে হবে। আর না হলে হয় তুমি চতুর্ভুজ পাবা, না হয় তুমি বৃত্ত পাবা। এখন তুমি কি ত্রিভুজ পেতে চাও নাকি বৃত্ত না চতুর্ভুজ পেতে চাও? আশা করি তোমরা কেউ বৃত্ত কেউ চতুর্ভুজ পেতে চাও না। যেহেতু এই দুটা পেতে চাও না, যেহেতু ত্রিভুজ পেতে চাও, সেক্ষেত্রে আমি যেভাবে বলছি সেটা তোমাকে ফলো করতে হবে। তাহলে স্মৃতিসৌধের দৈর্ঘ্যটা কি? অর্থাৎ স্মৃতিসৌধের দৈর্ঘ্যটা হচ্ছে খ দিয়ে প্রকাশ করলাম দেওয়ালের দৈর্ঘ্য এর থেকে 4 ফুট কম, কোশ্চেনে বলেছি আমরা। এখন তাহলে দেওয়ালের দৈর্ঘ্য আছে কত? 12, অর্থাৎ এই যে 12 থেকে 4 ফুট কম, তাহলে কত হয়? 8 ফুট। তাহলে আমরা কিন্তু স্মৃতিসৌধের দৈর্ঘ্য যেটা এটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে স্মৃতিসৌধের উচ্চতা, এটাকে ক দিয়ে প্রকাশ করতে হবে। স্মৃতিসৌধের উচ্চতা কি দেওয়ালের উচ্চতা থেকে 2 ফিট কম, তাহলে আমরা লিখলাম দেওয়ালের উচ্চতা বিয়োগ 2। তো 8 থেকে 2 যদি আমরা বিয়োগ দেই, কারণ দেওয়ালের উচ্চতা পেয়েছি আমরা কি, দেওয়ালের উচ্চতা পেয়েছি 8 ফিট। কোথায় পেয়েছি? এখানে পেয়েছি 8 ফিট। এখান থেকে 2 ফিট বাদ দিলে আমার থাকে কত? 6 ফুট। তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে স্মৃতিসৌধের দৈর্ঘ্য এবং স্মৃতিসৌধের উচ্চতা নির্ণয় করো। তো আমরা কিন্তু দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করে ফেললাম। আশা করি তোমরা যারা এই ভিডিওটি দেখছো, অর্থাৎ যারা এই সমাধানটি দেখছো, তোমরা অবশ্যই কোশ্চেনটা, যে প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি শুরুতে, ওই কোশ্চেনটার সামনে রেখে তোমরা এই ম্যাথটা প্র্যাকটিস করবে। তাহলে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু ফুল যে ত্রিভুজটা পাবে, অর্থাৎ ত্রিভুজটা আছে সেটা কিন্তু পাবে। আমরা 1 নম্বর প্রবলেমটি সলভ করলাম। এখন আমরা 2 নম্বর প্রবলেমটি কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাবো। আমাদের 2 নম্বর সমস্যাটি ছিল যে গ্রিড পদ্ধতিতে আপাত ক্ষেত্রফল নির্ণয়, রাইট? আমরা 1 নম্বর সমস্যাটিতেও ক্ষেত্রফল নির্ণয় করেছি, 2 নম্বরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু গ্রিডের মাধ্যমে করব। আমরা এই কাজগুলো কেন করব? আমার প্রশ্ন আমার উত্তর, টপিকটার নাম কি? আমার প্রশ্ন আমার উত্তর। অর্থাৎ তোমাকেই প্রশ্ন করতে হবে, তোমাকে উত্তর দিতে হবে। এবার কোশ্চেন হচ্ছে আমি তো সহজ প্রশ্ন করতে পারি, আমি এত কঠিন প্রশ্নের মধ্যে কেন যাব? প্রথমত হচ্ছে তোমাকে যদি ত্রিভুজ পেতে হয় অবশ্যই তোমাকে, অর্থাৎ যে চ্যাপ্টার ভিত্তিক যে এইগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো তোমাকে তুলে ধরতে হবে কোশ্চেনের মধ্যে, অর্থাৎ এটা নির্দেশনা আছে। এখন সেই ক্ষেত্রে তুমি দৈর্ঘ্য ছিল কত? 8, রাইট? তো তুমি বা ভূমি যেটাকে আমরা ধরি, তো এটা হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা বক্স নিবা। উচ্চতা ছিল 6, তাহলে 6টা বক্স, 1 2 3 4 5 6। এটা আমি খালি হাতে এঁকেছি, এই কারণে হয়তো একটু দেখতে মানে অসুন্দর লাগতেছে। তুমি স্কেল এবং হচ্ছে যখন পেন্সিল ইউজ করবে অনেক সুন্দর লাগবে। তো তুমি এটা করলে, করার পরে তুমি এখানে হচ্ছে স্কেল ধরে এই বরাবর 6টা ঘর বরাবর, অর্থাৎ এই যে দেখো তুমি এখানে কয়টা নিছো? 1 2 3 4, এপাশ থেকে 1 2 3 4, এই যে সারের মাঝ বরাবর যে দাগটা আছে এই দাগটায়, অর্থাৎ 6 পর্যন্ত তুমি উঠবে, উঠে স্কেল ধরে কি করলে? দাগ দিলে। দাগ দেওয়ার পরে কি হলো দেখো এখানে, তারপর হচ্ছে যেগুলো পূর্ণ বক্স আছে এগুলো নাম্বারিং করবা। 1 পূর্ণ বক্স, 1 2 3 4 5, তারপর হচ্ছে হলো 6 7 8 9 10 11 12 13, তারপর 14 15 16, এই 16টা হচ্ছে পূর্ণ বক্স। দেখো তোমরা এই 16টা কিন্তু আমরা পূর্ণ বক্স পেয়েছি। আর বাকিগুলো আংশিক বক্স। আমরা কেমনে দিব? এই দেখো এখান থেকে শুরু করতে পারি আমরা। 17 আংশিক বক্স, 18 17 18 19 20 21 22, তারপর আমাদের দরকার কত? এই যে 23 24 25 26 27 28, রাইট? 29 30 31 32, এই যে আমাদের সবগুলো কভার হয়ে গেল। টোটাল এখানে পূর্ণ এবং তোমার হচ্ছে আংশিক টোটাল মিলিয়ে আছে 32টা বক্স। তো এখন গ্রিড কাগজে আমরা স্মৃতিসৌধের ন্যায় আমরা ত্রিভুজ আঁকলাম। একে দেখা গেল পূর্ণ ঘরের সংখ্যা 16টি আর আংশিক পূর্ণ ঘরের সংখ্যা কতটি? 32 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে কতটি? 16টি। অতএব স্মৃতিসৌধের ক্ষেত্রফল হবে কি? আমরা জানি যে এক একটা বাহুর তোমার হচ্ছে মানে এই যে এক একটা বক্সের ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। তাহলে 16টার জন্য হচ্ছে 16 বর্গ মিটার বা বর্গ ফুট, প্লাস তোমার হচ্ছে আংশিকের জন্য আমরা ধরেছিলাম কি 0.5, তাহলে 16 × 0.5, তাহলে কত? 8 বর্গ ফুট, রাইট? তো 16 এর সাথে 8 যোগ করলে হয় 24। তাহলে দেখো আমরা আগে যেটা করেছি আর এইবার যেটা করলাম দুটোই কিন্তু সেম ভ্যালু এসেছে।
কিন্তু তারপরও এই গ্রিডটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন, তাই না? তো যাই হোক, বাই দ্য ওয়ে, আমরা 2 নাম্বার প্রবলেমটি দেখলাম। এরপর আমরা 3 নাম্বার প্রবলেমটি দেখব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে স্মৃতিসৌধের প্রকৃত ক্ষেত্রফল কোন পদ্ধতিতে নির্ণয় সহজতর, গাণিতিক যুক্তি দেখাও। এখন তাহলে আমরা কোন পদ্ধতিটা সহজ সেটা আমাদেরকে দেখাতে হবে যদি আমরা স্মৃতিসৌধের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 1 নাম্বার প্রবলেমটা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে স্মৃতিসৌধের কি অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এবার আমরা তারপরে দেখেছি যে কিভাবে গ্রিডের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর এখন আমরা দেখব যে আসলে এই যে বাকি যে 2টা প্রবলেম দেখলাম, ওই 2টার মধ্যে কোনটা সহজ সেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। দেখো, স্মৃতিসৌধের উচ্চতা কয়কল 6 ফুট এবং দৈর্ঘ্য ভূমি কয়কল 8 ফুট, এটা কিন্তু আমরা করেছিলাম। স্মৃতিসৌধের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ছিল আমার 8 আর উচ্চতা 6, তো 2 দিয়ে 8 কে কাটলে 4 থাকে, 4 গুণ 6 সমান 24 বর্গ ফুট, রাইট? তার মানে আমরা দুইও কিন্তু 24 পেয়েছি, অর্থাৎ উভয় ক্ষেত্রেই ক্ষেত্রফল সমান। তবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে স্মৃতিসৌধের ক্ষেত্রফল নির্ণয় সহজতর। অপরদিকে গ্রিড পদ্ধতি ব্যবহার করা সময় সাপেক্ষ ব্যাপার। গ্রিড পদ্ধতি করলে দেখা যাবে যে 16টি আংশিক ঘরে প্রতিটি ঘর সমান অংশ দখল না করলেও হিসাবের সুবিধার্থে প্রতিটি ঘরের ক্ষেত্রফল 0.5 বর্গফুট ধরা হয়েছে। তাই একই ফলাফল পেলেও ফলাফলটি সঠিক কিনা তা যাচাই করা প্রয়োজন। এই জন্য গ্রিড পদ্ধতি সময় সাপেক্ষ এবং কঠিন। তাহলে এক কথা বুঝতে পারলাম যে আমাদের নরমালি যে ক্ষেত্রফল নির্ণয় করি সেটা সহজ, আর গ্রিডের মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয় করি এটা হচ্ছে কঠিন। এখন আমরা 4 নম্বর প্রবলেমটি করব, আর 4 নাম্বার করলে আমাদের 2 নাম্বার কাজের সমাপ্তি। তাহলে এবার 4 নাম্বারটি দেখি আমরা। 4 নাম্বারটি হচ্ছে আমাদের প্রশ্নটা কি ছিল আমি একটু পড়ে দেখাই। প্রশ্নটা ছিল দেওয়ালের ক্ষেত্রফলের মৌলিক উৎপাদকগুলো ট্রি আকারে দেখাও। ট্রি, আমরা কিন্তু উৎপাদকগুলো ট্রি আকারে দেখাও এবং উৎপাদকগুলোর প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি করে দেখাচ্ছি। দেখো, দেওয়ালের ক্ষেত্রফল, আচ্ছা জানি আমরা দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়েছে, রাইট? কোশ্চেন কিন্তু আমরা নিজে তৈরি করা, তাই না? যেহেতু বলেছে আমার প্রশ্ন আমার উত্তর, তো কোশ্চেন তোমাকেই তৈরি করতে হবে। তো দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো দৈর্ঘ্য আছে কত 12, প্রস্থ আছে কত 8, 8 বর্গ কত 96 বর্গ ফুট। মৌলিক উৎপাদক ট্রির মাধ্যমে দেখানো হলো। আচ্ছা, এখানে আছে 96। আচ্ছা, 96 কে যদি আমরা ভাঙি আমরা কি লিখতে পারি? 96 কে লিখতে পারি 2, অর্থাৎ নরমাল লিখতে পারি, প্রথম লিখতে পারি কত 8 গুণ 12, 8 12 96। আচ্ছা বলো তো 8 কি আমার মৌলিক সংখ্যা? না, 8 কিন্তু আমার মৌলিক সংখ্যা না। 12 কি আমার মৌলিক সংখ্যা? না। তখন আমরা এই 8 কে আমাদের ভাঙতে হবে। তো 8 কে ভাঙলাম 2 গুণ 4, 4 দুগুণে 8। এখানে 2 কিন্তু অলরেডি মৌলিক সংখ্যা, রাইট? কিন্তু 4 কি আমার মৌলিক সংখ্যা? বলো, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। আবার 12 কে আমরা ভাঙলাম 3 4 12, 3 মৌলিক সংখ্যা, কিন্তু 4 কি মৌলিক সংখ্যা? না। 4 কে আমরা ভাঙতে পারি 2 গুণ 2, তাহলে এই দুটো মৌলিক সংখ্যা। এখানেও 4 কে আমরা ভাঙতে পারি 2 গুণ 2, এই দুইটা মৌলিক সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তুমি একটু তাকাও তো যে 2 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তো মৌলিক উৎপাদক এখানে 2 কতটি আছে? 5টা আছে। আমরা ট্রির মাধ্যমে দেখিয়েছি। আর যেহেতু বলছে প্রচুরক নির্ণয় করা, প্রচুরক মানে হচ্ছে একটা সংখ্যা সর্বোচ্চ যতবার উল্লেখ করা থাকবে ওইটি হচ্ছে তোমার প্রচুরক। তাহলে মৌলিক উৎপাদকের মধ্যে 2 আছে 5টি এবং 3 আছে 1টি, অর্থাৎ উৎপাদকের প্রচুরক হচ্ছে 2। তাহলে প্রচুরক কিভাবে বের করে আমরা কিন্তু শিখে ফেললাম। এরই মাধ্যমে আমাদের কাজগুলো শেষ হয়ে গেল। তোমরা যারা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো, যারা এই টিচিং রুম চ্যানেল দেখছো, অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।